ভাবো তো কেমন হবে যদি কখনো তোমার ঘুম ভাঙে আর তুমি দেখতে পাও তুমি পৃথিবীর 5,000 কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে আসো। সেখানে তুমি সম্পূর্ণ একা আসো আর তোমার বেঁচে থাকার জন্য খাদ্য একেবারে সীমিত। তুমি কোনোভাবে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারছো না। তো এমনই একটা সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি নিয়ে আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। মুভির স্টোরিটা কিন্তু অসাধারণ, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট ভাইটার পাশে থাকার জন্য। এইভাবে 2 দিন কেটে যায়, ঝড়ের তীব্রতাও কমে গেছে। এই তীব্র ঝড় মোকাবেলা করে যেহেতু সে সার্ভাইভ করতে পেরেছে, তাই তার মনের মধ্যে বেঁচে থাকার আশাটাও সঞ্চালিত হয়েছে। মার্ক তার ক্যাম্পের সকল খাবার একসাথে করে দেখে। এই সকল খাবার দিয়ে সে আগামী 1 বছর সে মোটামুটি বেঁচে থাকতে পারবে, কিন্তু খাবারগুলো তাকে ভালো রাখতে হবে। তাকে যদি জীবিত ফেরত যেতে হয় তাহলে তাকে 4 বছর বেঁচে থাকতে হবে। যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে চাষাবাদও করতে হবে, যা একেবারে অসম্ভব, কারণ চাষাবাদ করতে হলে পানির প্রয়োজন। তারপর মার্ক বাইরে গিয়ে সোলার প্যানেল ঠিক করে আর ব্যবহারযোগ্য করে তোলে। এদিকে পৃথিবীতে তার শেষকৃত্যের কাজ শুরু হয়ে যায়। মেনে নিয়েছিল মার্ক আর বেঁচে নেই। তার শেষকৃত্যের নাসার সকল বিজ্ঞানী উপস্থিত ছিল। অপরদিকে পরের দিন সকালবেলা মার্ক যখন বাথরুম ফ্লাশ করে তখন তার মাথায় একটা আইডিয়া আসে। মূলত মার্ক একই সাথে একজন উদ্ভিদ বিজ্ঞানী। উদ্ভিদের উপর সে বিশাল একটা সময় রিসার্চ করেছে, তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। সে তার মলমূত্র দিয়ে এক ধরনের সার তৈরি করে যার দ্বারা মঙ্গলের মাটিতে আলু চাষ করা সম্ভব হলেও হতে পারে। এরপর মার্ক তার ক্যাম্পের মধ্যে একটা বড় জায়গা খালি করে ফেলে। এরপর চাষ করার জন্য ক্যাম্পের মধ্যে একটা ভালো জায়গা নির্ধারণ করে। সেই সম্পূর্ণ জায়গাটিকে পলিথিন দিয়ে বেষ্টিত করে, বাহির থেকে মাটি এনে ভেতরে ভরাট করে। এইরকম তার নিজের তৈরি করা সার দিয়ে চাষযোগ্য করে তোলে সে মাটিকে। তার কাছে কিছু আলু ছিল খাবার হিসেবে, সেইগুলো কেটে তার মাটিতে সে রোপণ করে দেয়। বেশ কয়েকটা দিন চলে যায়, তখন মার্ক প্রায় চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তার কাছে নতুন আরেকটা সমস্যা আসছে। আলু চাষ করার জন্য প্রচুর পানির প্রয়োজন। এই বালুর গ্রহতে যেখানে খাবার পানি পাওয়া যায় না, সেখানে সে কিভাবে চাষের জন্য পানি পাবে? কিছুদিন চিন্তা করার পর মার্কের মাথায় পানি তৈরির সলিউশন তার মাথায় আসে। সে জানতো হাইড্রোজেনের সাথে অক্সিজেন পোড়ালে তার থেকে পানি পাওয়া যায়, আর তাই সময় নষ্ট না করে হাইড্রোজেন পোড়ানোর একটা মেশিন তৈরি করে ফেলে। সেখানকার যন্ত্রাংশগুলো বিভিন্ন উপাদানের মধ্যে হাইড্রোজেনের জোগাড় করে এবং ইথেন জোগাড় করে, যা হাইড্রোজেন এবং নাইট্রোজেন দ্বারা তৈরি। মার্ক চাষ করার ক্যাম্পে ছোট্ট একটি টেবিল রাখে এবং তার সাথে একটা ট্রেন তৈরি করে। ট্রেনটা টেবিলের উপর ঝুলিয়ে দেওয়া হয়। টেবিলের উপর কিছু অ্যারোডিয়াম ধাতু রাখে, যার উপরে পাইপ দ্বারা হাইড্রোজেনের ফোঁটা দ্বারা রেডিয়েন্ট ধাতুর উপর হাইড্রোজেনের ফোঁটা পড়তেই নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়। এখন মার্কের প্রয়োজন আগুন, কিন্তু মঙ্গল গ্রহে আগুন জ্বালানো অত্যন্ত বিপজ্জনক। অবশ্যই সে বাইরে কিছু করতে পারবে না, যা করার তার ভেতরেই করতে হবে, যেটা খুবই বিপজ্জনক। তাছাড়াও স্পেসকে দাহ্য পদার্থের থেকে দূরে রাখা হয়। মার্ক চিন্তিত হয়ে পড়ে। সে তার স্রষ্টাকে স্মরণ করছিল, আর যেহেতু তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই সিনেমার এই দৃশ্যে সে তার ধর্মবলী যিশুর সঙ্গে লাগানো একটা কাঠের টুকরো দেখতে পায়। কাঠের টুকরোকে ভালো করে কেটে ব্যাটারির স্পার্কের মাধ্যমে আগুন জ্বালিয়ে টেন্টের উপর সে রেখে দেয়। তারপর আগুনের সংস্পর্শে পরিমাণ মতো অক্সিজেন দেয়। অক্সিজেন পড়ার কারণে বাষ্প আকারে পানি সৃষ্টি হতে থাকে, যার কারণে মার্ক আনন্দে চিৎকার করে ওঠে। ঠিক তখনই সেখানে ছোট্ট একটা বিস্ফোরণ হয়ে যায়। বিস্ফোরণে মার্কের কোনো ক্ষতি না হলেও সে চিন্তায় পড়ে যায় বিস্ফোরণের কারণ নিয়ে। এক পর্যায়ে সে বুঝতে পারে মূলত তার ক্যালকুলেশন সবকিছু সঠিক ছিল। সে যে প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেখানে বাতাসের মধ্যে পরিবর্তন করছে, সেই বিষয়টা ক্যালকুলেশন করেনি। এই কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে গেছিল, এতে বিস্ফোরণ হয়। তখন হেরে না গিয়ে আবারও পুনরায় চেষ্টা করতে শুরু করে। আবারও সে সম্পূর্ণ সতর্কতা মেনে হেলমেট পরে বিষয়টা শুরু করে। সবকিছু ঠিকঠাক দেখে মার্ক তার চেম্বারে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে মার্ক যখন তার চাষের ক্যাম্পে যায়, সে দেখে আশেপাশে সব মাটি ভিজে আছে, অর্থাৎ সে সফল হয়েছে। অন্যদিকে নাসার সদর দপ্তরে ভিনসেস কাপুর নামে একটা লোক নাসার ডিরেক্টর ডক্টর সেন্ডার্স এর সাথে দেখা করতে আসে। তিনি তাকে রিকোয়েস্ট করে আকাশে থাকা তাদের স্যাটেলাইট অ্যাসেডেরিয়া প্ল্যানেটেরিয়াকে মিশন স্পটের দিকে ঘোরাতে, অর্থাৎ মঙ্গল গ্রহের দিকে ঘোরাতে। মঙ্গল গ্রহে অক্সিজেন খুবই কম মাত্রায় থাকার কারণে ওখানে লাস্ট পৌঁছাবে না, তাই সে চাচ্ছিল মার্কের মৃতদেহ পৃথিবীতে ফিরে আনতে। কিন্তু ডাক্তার সেন্ডর এতে রাজি হয় না। পুরো পৃথিবী যখন এই নাসার ব্যর্থতার চিত্র দেখতে পারবে, যা নাসার জন্য খুবই লজ্জাজনক। তাছাড়াও এই কারণে পৃথিবীতে তাদের ফান্ড পেতেও অসুবিধা হবে। ভিনসেন্স তাকে বোঝানোর চেষ্টা করে, যদি আমরা আমাদের নেক্সট মিশন মার্কের লাশ উদ্ধারের জন্য ব্যবহার করি, তাহলে জনতার আমাদের প্রতি সিম্পাথি বেড়ে যাবে। এরপরে রাজনৈতিক দলের থেকে পরবর্তীতে আমরা ফান্ড নিতে পারবো। যা শুনে স্যান্ডার্স কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকে। এক ব্যর্থ প্রচেষ্টা নিয়ে সে নাসা থেকে বের হয়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। টিম স্যাটেলাইট স্পেশাল মেন্ডিকে ক্যামেরা ঘুরিয়ে মিশন স্পটের দিকে ঘোরাতে বলে। তখনই সে অপ্রত্যাশিত কিছু মুভমেন্ট লক্ষ্য করে, যেটা মিশন স্পটে। যা দেখে সে সাথে সাথে ভিনসেস কাপুরো নাসার মিডিয়া রিলেটেড কমান্ডার অ্যানিকে ডাক দেয়। তারা দেখতে পায় যে
যে সোলার প্যানেল এই ঝড়ের কারণে একদম ময়লা হয়েছিল, ঢেকেছিল, সেটা পরিষ্কার অবশ্যই ঘোলা দেখা যাচ্ছে বিষয়টা, কিন্তু বোঝা যাচ্ছে কোনো পরিবর্তন অবশ্যই এখানে হয়েছে এবং সেই সোলার প্যানেল এখন ব্যবহৃত হচ্ছে, যার সাথে সাথে রবারটিও তার আগের জায়গায় নেই। এই মুভমেন্ট দেখে তারা শিওর হয়ে যায় মার্ক এখনো বেঁচে আছে। মার্ক সেই ইকুইপমেন্ট গুলো নতুন করে ব্যবহারের উপযোগী করে তুলেছে। নাসা থেকে শক্তভাবে নির্দেশনা দেওয়া হয় মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা ওই স্কেচ ক্যাপটি যাতে কোনোভাবে মার্কের বেঁচে থাকার খবর না পৌঁছায়, কারণ এতে তারা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। মূলত তারা সেই ঝড়ের পরে পৃথিবী থেকে ফেরত আসছিল, তারা এখনো পৃথিবীতে ফেরত আসতে পারেনি, তারা অর্ধেক রাস্তাও পার হতে পারেনি। পৃথিবীতে আসতে তাদের প্রায় 6 মাসের মতো সময় লেগে যাবে। সেজন্যই সেখানে নির্দেশনা দেওয়া হচ্ছিল যেন কোনোভাবে তাদের কাছে এই খবর না পৌঁছায়, কারণ এতে করে তারা মার্ককে বাঁচাতে তারা আবারও ফেরত চলে যাওয়ার সিদ্ধান্ত একটা নিতে পারে, যেটা অবশ্যই আরো খারাপ হবে। এতে করে অন্যান্য ক্রু মেম্বাররাও বিপদে পড়তে পারে। মার্কের এই অবস্থার জন্য তারা নিজেদেরকে দায়ী করবে। এরকম মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত তারা প্রত্যেকেই নিতে পারে। মার্কে রেস্কিউ করার জন্য একটা মিশনের পরিকল্পনা করে, যেটা তাদেরকে না জানিয়ে করা হবে, কিন্তু এই মিশনটা পরিচালনা করার জন্য তাদের আরো 4 বছর সময় লাগবে। সেজন্য তারা সিদ্ধান্ত নেয় মার্কের বেঁচে থাকার জন্য খাদ্য, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, একটা স্পেসশিপ সেখানে পাঠাবে, কিন্তু এই স্পেসশিপ পাঠাতে তাদের আরো 9 মাসের মতো সময় লাগবে। মার্ককে যে করে হোক সেখানে 9 মাস সার্ভাইভ করতে হবে, কিন্তু মার্ক এই সকল বিষয় এখনো কিচ্ছু জানে না। পৃথিবীবাসী তার সম্পর্কে জেনে গেছে সেন্ডার্স জেভিয়েল নামে এক কোম্পানির কাছে তারা যায়, যেটা নাসার জন্য স্পেসশিপ তৈরি করে। তারা তাদেরকে 3 মাসের সময় দিয়ে একটা স্পেসশিপ তৈরি করতে বলে, যার মাধ্যমে মার্কের কাছে খাদ্য, প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হবে। জেভিয়েলের ডিরেক্টর বুশ তাকে জানায় এই কাজ শেষ করতে তাদের কাছে কমপক্ষে 6 মাস সময় লাগবে। সেন্ডার্স তাকে রাত দিন কাজ করার পরামর্শ দেয়, যে কোনো মূল্যে তাকে সেই স্পেসশিপটা তৈরি করে দিতে। তাদের পরিকল্পনা ছিল এই স্পেসশিপের মধ্যে 4 বছর বেঁচে থাকার জন্য খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠাবে, যাতে করে সে আগামী 4 বছর বেঁচে থাকতে পারে আর সেখানে থেকে মার্কে স্পেস মিশনটি পরিচালনা করতে পারে। এতে তাদের মিশনের আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে। ভিনসেন্স দ্বিতীয়বার স্পেস কনফারেন্স রুমে মার্কের বেঁচে থাকার খবর প্রকাশ করে এবং মার্কের সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা জানায়। জনগণকে আরো বলে তারা মার্কে জীবিত উদ্ধার করে আনবে, যা সেন্ডার্স এর কাছে দুঃস্বপ্নের মতোই লাগছিল। তারপরেও নাসা কোনো সুযোগই হাতছাড়া করতে যাচ্ছিল না। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। এখন পর্যন্ত নাসা কোনোভাবেই মার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি এবং কি যোগাযোগে সফল হয়নি। মঙ্গল গ্রহে মার্ক যখন চাষ করার স্থানে যায়, সে দেখে একটা আলু চারা মাটি ভেদ করে অঙ্কুরিত হয়েছে। তা দেখে মার্কের বেঁচে থাকার প্রদীপ জ্বলে ওঠে। মার্ক এমন ভাবে চারাটির দিকে তাকিয়েছিল যেমন সদ্য বাবা হওয়া একজন লোক তার নবজাতক সন্তানকে দেখছে। রাতের বেলা মার্ক হিসাব করে বের করে নাসার পরবর্তী মিশন এখান থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে করা হবে। তাকে যদি জীবিত ফেরত যেতে হয় তাহলে তাকে 4 বছরের ভেতরে এই দূরত্ব অতিক্রম করে সেখানে কোনোভাবে হোক তাকে পৌঁছাতে হবে। মার্কের কাছে এখন যে রোভার যান রয়েছে সেটা ঘন্টায় 35 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এরপরে ব্যাটারি পুনরায় চার্জ দিতে হবে। এমন করে চলতে থাকলে তাকে তার গন্তব্যে পৌঁছাতে কমপক্ষে 52 দিন সময় লাগবে। মার্ক সময় নষ্ট না করে একটা রোভার যান থেকে ব্যাটারি খুলে তার নিজের রোভার যানে লাগিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ফেলে দেয়, যাতে একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় চলা যেতে পারে। রোভার যানটি দিয়ে দিনের বেলা চলাফেরা করা গেলেও রাতের বেলা চলাচল করা যায় না, কারণ রাতে মঙ্গলে হাড়হিম করা ঠান্ডা পড়ে আর সেখানে সোলার পাওয়ার ব্যবহার করা সম্ভব না। রাতে সোলার শক্তি কোথায় পাবে, আর সেখানে রাতের বেলায় -16 ডিগ্রি তাপমাত্রায় নেমে যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য সে একটা নিউক্লিয়ার ব্যাটারি ব্যবস্থা করে, যেটা তারা মঙ্গলে নামার পরে মাটির ভেতরে পুঁতে রেখেছিল। যদি কোনো কারণে ব্যাটারিতে আঘাত আসে, ব্যাটারি থেকে নির্গত রেডিয়েশনের ফলে তারা সবাই মারা যাবে। মার্ক অতি সাবধানের সাথে ব্যাটারিটি তার রোভার যানে তোলে, যার ফলে ব্যাটারি থেকে বের হওয়া গরমে তার ঠান্ডার সমস্যা দূর হয়। মার্ক যেমনটা চিন্তা ভাবনা করেছিল তার সেই 3200 কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় 52 দিনের মতো সময় লাগবে। সেজন্য সে সবকিছু রেডি করে নিজের কাছে রেখে দেয়। 4 বছর পর তাকে তার যাত্রা শুরু করতে হবে। এদিকে তার লাগানো আলুর গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে এবং ব্যাপক ফলন হয়েছে। সে বড় আলুগুলোকে খাবার জন্য মজুদ রাখে এবং ছোট আলুগুলোকে আবারও মাটিতে রোপণ করে দেয়, কারণ তাকে 4টা বছর টিকে থাকতে হবে এবং নিয়মিত চাষ করে যেতে হবে। মার্ক বুঝতে পারছিল আলু খেয়ে সে না হয় বেঁচে থাকতে পারবে, কিন্তু পৃথিবীতে ফিরে যেতে হলে নাসার সঙ্গে তার যোগাযোগ স্থাপন করতে হবে। মঙ্গলের ম্যাপে চোখ গোলালে সে একটা জায়গার সন্ধান পায়। বহু বছর আগে মঙ্গলের গবেষণার জন্য নাসা থেকে একটা রোভার পাঠানো হয়েছিল, যেটা কিনা পরবর্তীতে কোনো কারণবশত নাসা থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল। সেটা ধারণা পাওয়া যায় হয়তোবা ব্যাটারি চার্জ শেষ হওয়ার কারণে ডিসকানেক্ট হয়েছিল। সেই রোভারটি খোঁজার জন্য মার্ক তখন বেরিয়ে পড়ে। নাসার স্যাটেলাইট ডিপার্টমেন্ট থেকে সার্বক্ষণিক তখন মার্কের উপর নজর রাখা হচ্ছিল, কিন্তু মার্ক কিছুই জানে না, কিছুই বুঝতে পারছিল না মার্ক কোথায় যাচ্ছে। মার্ক নিজের সাথে কিছু খাবার নিয়ে সেই রোভার খুঁজতে বের হয়েছিল। ভিনসেন্ট মঙ্গলের ম্যাপ বের করে কিছু ক্যালকুলেশন করতে বুঝতে পারে মার্ক বহু
বহু বছর পুরানো সে রোবটের সন্ধানে যাচ্ছে। তাই ভিনসেন্ট দ্রুত ক্যালিফোর্নিয়ার ল্যাবরেটরিতে চলে যায়, যেখান থেকে ওই রোবটটি পরিচালনা করা হতো। রোবটটির কমিউনিকেশন সিস্টেম পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হয়, কারণ মার্ক সেটাকে খুঁজে বের করলে সে রিস্টার্ট করতে পারবে। মার্ক ম্যাপ অনুযায়ী ওই জায়গায় গিয়ে মাটি ঘুরতে শুরু করে। এক পর্যায়ে সে ওই রোবটটি বের করতে সক্ষম হয়। এইবার মার্ক রোবটটি তার সাথে নিয়ে ক্যাম্পের দিকে ফেরত যেতে শুরু করে, কিন্তু চার্জ না থাকার কারণে সেটা অন হচ্ছিল না। পরবর্তীতে ক্যাম্পে পৌঁছে মার্ক ক্যাম্পের ইলেকট্রিসিটির মাধ্যমে সেই রোবটটিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। কিছুক্ষণ পর মেশিনটি অন হয়। মার্ক রোবটের অ্যান্টিনা পৃথিবীর দিকে ঘোরাতেই সাথে সাথে ল্যাবরেটরিতে সিগন্যাল পৌঁছায়। তখন তারা বুঝতে পারে মার্ক রোবটটা চালু করতে সক্ষম হয়েছে। তখন তারা রোবটের ক্যামেরা অন করে দেয়। ক্যামেরা অন হচ্ছে দেখতে পেয়ে মার্ক বুঝতে পারে কেউ না কেউ তার সঙ্গে সংযুক্তি স্থাপন করার চেষ্টা করছে। তখন মার্কের সামনে আরেকটা সমস্যা উদয় হয়। এই রোবটটা দ্বারা শুধুমাত্র এক পাশ থেকে সংযোগ পাঠানো যেত, কেবলমাত্র মঙ্গল থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠানো যেত। পৃথিবী থেকে বার্তা আসার কোনো সম্ভাবনা ছিল না। তখনই মার্ক তার মাথা থেকে একটা বুদ্ধি বের করে। সেই ক্যাম্পে থেকে 3টা বোর্ড আনে। একটাতে লেখে তোমরা কি আমাকে খুঁজে পেয়েছো, আর এক পাশে হ্যাঁ, আর এক পাশে না লেখে বোর্ডগুলো পাশাপাশি রাখে। মার্কের এই বিচক্ষণতা দেখে ভিনসেন্ট কিছুটা হেসে দেয় এবং হ্যাঁ বোর্ডটির দিকে ক্যামেরা মুভ করে, কারণ তার ক্যামেরার হেড ঘোরানো যেত। যা দেখে মার্ক আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে এই পদ্ধতিতে কথা চলাচলি হয়। কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে মার্ক পৃথিবী থেকে কোনো বার্তা পাচ্ছিল না। তাছাড়া তা ছিল অনেক সময় সাপেক্ষ। তাদের সকল উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে হচ্ছিল। মার্ক তার মাথা খাটিয়ে ভাষার মডিউল বের করে, যার অক্ষরগুলো ছিল হেক্সাডেসিমিলে। হেক্সাডেসিমিলে অক্ষর ছিল সর্বমোট 16টি, যেখানে অক্ষরগুলো হলো 0 থেকে 9, ই থেকে এফ। হেক্সাডেসিমিলে অক্ষরগুলো ARCYY কোডের মাধ্যমে পরিবর্তন করে ইংরেজি অক্ষরে পরিবর্তন করা সম্ভব। মার্ক জোহেনসিনের কম্পিউটারে এই কোডগুলো দেখতে পায়, যেটা দ্রুত তার কাছে থাকা ক্যামেরা 360 কোণে ঘুরতে পারে। তাই মার্ক হেক্সাডেসিমিলে সমস্ত অক্ষরগুলো ক্যামেরার চারপাশে লাগিয়ে দেয়। অন্যদিকে ভিনসেন্টের কাছে সকল কিছু ছবি যাচ্ছিল, তাই সেও বুঝতে পারে মার্ক কি করতে চাচ্ছে। তাই ভিনসেন্টও তাদের চারপাশে হেক্সাডেসিমিলের নাম্বার লাগিয়ে দেয়। এর মাধ্যমে ল্যাব থেকে তাকে কিছু জিজ্ঞাসা করা যাবে। ভিনসন মার্ককে একটা নম্বরের সিকোয়েন্স দেয়, যা ডিকোড করলে পাওয়া যায় হাউ অ্যালাইভ, মানে তুমি কিভাবে বেঁচে আছো। এর উত্তরে মার্ক একটা বোর্ডে সবকিছু লিখে জানায়। এরপর নাসা তাকে রোবটের একটা হ্যাকিং কোড পাঠায়, ফলে মার্ক পুরোদমে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে সক্ষম হয়। এক পর্যায়ে মার্ক জিজ্ঞাসা করে তার বেঁচে থাকার খবর স্পেস ক্যাপটিতে থাকা বাকি সদস্যগুলো জানে কিনা। এর উত্তরে ভিনসেন্ট বলে তোমার বেঁচে থাকার খবর বাকি ওই 5 জন বিজ্ঞানীদেরকে জানানো হয়নি, কারণ এতে করে তারা আবেগের বশবর্তী হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেখানে আমাদেরই ক্ষতি হবে। যা শুনে মার্ক কিছুটা রাগান্বিত হয় এবং কথা বলা বন্ধ করে দেয়। মঙ্গল থেকে স্পেস ক্যাপটি যাত্রা শুরু করছিল তা আজ 4 মাস হলো। হঠাৎ করে স্পেস ক্যাপ্টের ভিডিও বার্তা আসে। মিস আন্ডারেস নামে একজন নাসা বিজ্ঞানী তাদেরকে একটা ভিডিও বার্তায় বলে তাদের সহকারী মার্ক এখনো বেঁচে আছে। এই খবরটা জানতে পেরে তারা সবাই অনেক হতাশ হয়ে পড়ে, কারণ তারা তাদের সহকারীকে রেখে কাপুরুষের মতো তারা সেখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছু করার নেই, কারণ তাদের স্পেস ক্যাপ এতক্ষণ মঙ্গলের বিপরীত দিকে চলে এসেছে। তারা এখন পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছে। চাইলে তারা আর মঙ্গলে ফেরত যেতে পারবে না। তাই সবাই আবেগী হয়ে কান্না শুরু করে। এদিকে মার্ক তখন বাহির থেকে তার কাজ সেরে ক্যাম্পের ভেতরে প্রবেশ করে। তখনই এয়ারলক বিস্ফোরিত হয়, কারণ এই ক্যাম্পটি 30 দিন সার্ভাইভ করার জন্য তৈরি করা হয়েছিল, যার কারণে একপাশে ব্লাস্ট হয়। আলোর ক্যাম্পটা নষ্ট হয়ে যায়, যেখানে আর কোনো রকম চাষাবাদ করা সম্ভব নয়। জায়গাটা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছিল। এই ঘটনায় মার্ক খুবই ভেঙে পড়ে, কারণ তার খাদ্যের একমাত্র যোগান ছিল এই চাষাবাদ। বিস্ফোরণের কথা সে ভিনসেন্টকে জানায়। ভিনসেন্ট তাকে পরামর্শ দেয় একদিনের খাবার যেন সে 3 দিনে খায়, ফলে তার কাছে থাকা অবশিষ্ট খাবার শেষ হওয়ার আগে নাসা তার কাছে খাদ্য প্রয়োজনীয় দ্রব্য পাঠিয়ে দিবে। সেই মোতাবেক মার্ক তার অবশিষ্ট খাদ্য হিসাবে রিজার্ভ করে রেখে দিতে শুরু করে। সেই সাথে প্লাস্টিক ব্যাগগুলো টেপ দিয়ে ব্লাস্ট হয়ে যা কিছুটা জায়গা সে ঠিক করে নেয়। টেকসই না হলেও বাইরের ধুলাবালি থেকে সেটাকে রক্ষা করা যাবে। মার্ক তখনই বুঝতে পারে তার আশেপাশে আবারও ঝড় শুরু হয়েছে। ভাগ্যবশত ক্যাম্পের আরো একটা এয়ারলক ছিল, যেটা মার্ক বাইরে আসা যাওয়া করতে পারছিল। এদিকে মার্কের কাছে খাদ্য পাঠানোর জন্য সেই স্পেসটি রেডি হচ্ছিল। তাড়াহুড়ার কারণে সেটাকে ঠিকমতো টেস্ট না করে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ করে দেওয়া হয়। এটা ছিল নাসার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। স্পেসশিপটা কিছু দূর ওঠার পরে বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়। একেই বলে মরার উপর ফেরা। এদিকে তার চাষ করা চেম্বারটাই নষ্ট হয়ে যায়, অপরদিকে পৃথিবী থেকে পাঠানো খাদ্য আর যেতে পারে না। এই ঘটনার পর মার্ক সম্পূর্ণরূপে হতাশ হয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে স্পেস ক্যাপের কমান্ডার লুইসের কাছে একটা বার্তা পাঠায়। সেখানে বলে আমার এই শেষ কথাগুলো আমার পরিবারের কাছে পৌঁছে দিও। তারপরেও সে হাল ছেড়ে না দিয়ে সে কিছু করার চেষ্টা করে। জনমানবহীন এই গ্রহে এখানে নাকি কিচ্ছু জন্মায় না, এমন একটা জায়গায় এখানে সে আর কি করবে। নাসার ব্যর্থতার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় চায়না ন্যাশনাল স্পেস
অ্যাডমিনেশন থেকে জানানো হয় তারা খাদ্য স্পেসশিপদের সাহায্য করতে প্রস্তুত। আসলে তারা সাহায্যের আড়ালে পুরো পৃথিবীকে তাদের প্রযুক্তিগত শক্তির কথা জানান দিতে চেয়েছিল। তাদের কাছে অলরেডি একটা স্পেসশিপ তৈরি করা ছিল যার নাম ডাই ইয়াং সেন। মাঝে মাঝে বানান ভুল হইলে আপনারা ধরিয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যা সর্বোচ্চ উন্নত প্রযুক্তি দিয়ে বানানো। CANAS থেকে নাসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। নাসাও তাদের সম্মতি দিয়ে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। দুই পক্ষ মিলে স্পেসশিপ মঙ্গলে পাঠানোর জন্য ব্যবস্থা করে। তখনই রিস পার্লেন নামে একজন বিজ্ঞানী নাসার অথরিটির কাছে একটা প্রস্তাব নিয়ে যায়। সে একটা উপায় বের করেছে যার মাধ্যমে অল্প খরচে মার্কের কাছে খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করা সম্ভব। মুহূর্তে যে স্পেস ক্যাপটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটাকে কাজে লাগিয়ে পুনরায় আবার মঙ্গলে পাঠানো হবে। স্পেস ক্যাপটা যখন পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখন এর গতি বাহ্যিকভাবে বৃদ্ধি করে স্পেস ক্যাপটি পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাবে এবং পুনরায় মঙ্গলের দিকে অগ্রসর হতে থাকবে। এবং সেই সময় একটা খাদ্য বোঝাইকৃত ম্যাট তার সাথে যুক্ত করে দেওয়া হবে। মঙ্গলের কাছাকাছি এলে ম্যাটটি নিচে ফেলে দেওয়া হবে এবং পুনরায় তারা পৃথিবীতে চলে আসবে। কারণ একবার মঙ্গলে ল্যান্ড করলে জ্বালানির অভাবে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। তাই মোটসের ধারণা এটা সবচেয়ে সহজ উপায় খাদ্য সরবরাহ করার জন্য। ডক্টর সেন্ডার্স এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে দেয়। রিচারি পরিকল্পনাটি তারা কোনো গুরুত্ব দেয় না। একজনের জীবন বাঁচাতে গিয়ে 5 জনের জীবন ঝুঁকিতে ফেলে এরকমটা তারা চায় না। বাকি 5 জন এই বিষয়টার সাথে যুক্ত হলে তাদের জীবনের বেশ ঝুঁকি হতে পারে। এদিকে মার্ক যে গবেষণার জন্য মঙ্গলে এসেছিল তা সে একাই করা শুরু করে দেয়। এক পর্যায়ে সে গবেষণার সফলতায় পৌঁছে সমাপ্ত করে দেয়। এদিকে রিস নাসার থেকে বেরিয়ে যায়। ভিনসেন্স টু সেন্ডার্স কক্ষে বসে মিটিং করছিল আর একজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে মিসের যুক্তি সিদ্ধান্ত মাত্র কমান্ডার লুইসের কাছে তারা মঙ্গলে ফেরত যাবে নাকি পৃথিবীতে ফিরে আসবে। মিটস তার চাকরির মায়া না করে তাদের সম্পূর্ণ প্ল্যান ইমেইলের মাধ্যমে লুইসকে জানায়। প্ল্যানটি শুনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই মিশনে নাসার কোনো সমর্থন থাকবে না। তারা যদি নাসাকে কোনো কিছু না জানিয়ে করতে যায় সেটা নাসার নিয়ম বহির্ভূত কাজ হবে। তারপরও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় তারা মার্কের কাছে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা কিছুটা মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া, কারণ আবার মঙ্গলে ফিরে গেলে আগামী 900 দিন তাদেরকে মহাকাশে থাকতে হবে। তাছাড়া একটু ভুল হলে তারা সবাই মারা যাবে। তবুও তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। স্পেস ক্রাফট থেকে মার্কের সঙ্গে যোগাযোগ করা হয়, তাকে সমস্ত প্ল্যান সম্পর্কে জানায়। মার্ক তখন প্ল্যানে কিছুটা পরিবর্তন আনে। মার্ক বলে মঙ্গলে তারা এক্সট্রা একটা ম্যাপ রেখেছিল। স্পেস ক্যাপ যখন মঙ্গলের অরবিটে ঢুকে যায় তখন সে ম্যাপটি নিয়ে স্পেস ক্যাপটির কাছাকাছি চলে আসবে। তখন সেই স্পেস ক্যাপটির সঙ্গে ম্যাপটি সংযুক্ত করা হবে। এভাবে সেই স্পেস ক্যাপটির ভেতরে প্রবেশ করবে। এভাবে তারা একসাথে মার্কে নিয়ে পৃথিবীতে ফিরে যাবে। অর্থাৎ মাঝখান দিয়ে চায়নার যে কথা অন্যান্য যা কিছু সিদ্ধান্ত হয়েছিল সেই সব কিছু এখন বাতিল করে দেওয়া হয়েছে। তারা এক প্ল্যানিং এর উপর চলবে। পরিকল্পনাটা করা যতটা সহজ, কাজ করাটা এর থেকে বহুগুণে কঠিন। একটা ভুল সিদ্ধান্ত মৃত্যুর কারণ হতে পারে। তাই পরিকল্পনা মোতাবেক ডক্টর লুইস স্পেস ক্যাপটির দিক পরিবর্তন করে অভিকর্ষ ত্বরণের পলয় ঘুরিয়ে মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। নভোচারীদের এরকম সিদ্ধান্ত দেখে নাসা এবং CNS এর অফিসার অবাক হয়ে যায়। বাসুক আর না বাসুক স্পেস ক্যাপটিতে থাকা নভোচারীরা মারা যাবে এটা নাসা প্রায় নিশ্চিত। স্যান্ডার্ড বুঝতে পারে লুইসের এই প্ল্যানের কথা লিক করা এই কাজটি করেছে মিটস, আর তাই সে তাকে মিশনের পর ইস্তফা দেওয়ার আদেশ দেয়। এদিকে মার্কো তার দিক দিয়ে সবকিছুর প্রস্তুতি নিতে থাকে। সে হাবের সমস্ত কানেকশন অফ করে দেয় এবং রোভারে করে ম্যাপের দিকে যাত্রা শুরু করে। সারাদিন সোলার প্যানেলের মাধ্যমে রোভারের ব্যাটারি চার্জ দেয়। রাতের বেলা ম্যাপের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকদিন পরে সে ম্যাপে পৌঁছায়। খাবার খেয়ে মার্ক ম্যাপটাকে রিপেয়ার করার চেষ্টা করে। সে ম্যাপটাকে রিপেয়ার করে আরো শক্তিশালী করার চেষ্টা করে। সেই ম্যাটটা হালকা করার জন্য সে ম্যাটে থাকা অপ্রয়োজনীয় সরঞ্জাম ধীরে ধীরে ফেলতে শুরু করে। এমনকি এর উপরে থাকা ভারী ছাদটাও ফেলে দিয়ে সেখানে প্লাস্টিকের ব্যাগের মাধ্যমে সেখানে ছাদ লাগিয়ে দেয়। এভাবে 7 মাস কেটে যায়। সকল প্রস্তুতি যেন শেষ পর্যায়ে। অবশেষে সেই দিনটার সম্মুখীন হয় পুরো পৃথিবী। সবাই যেন স্যাটেলাইটের দিকে তাকিয়েছিল অধিক আগ্রহে। নাসার কর্তৃপক্ষ সর্বক্ষণিক গতিবিধির দিকে খেয়াল রাখছিল। মার্ক তার স্পেস স্যুট পরে ম্যাপে উঠে বসে। স্পেস ক্রাফটটি মঙ্গলের অরবিটে এসে পৌঁছায়। স্পেস ক্যাপ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ম্যাপটা লঞ্চ করে দেওয়া হয়। মার্কের আরোহীনকৃত ম্যাপটা চলে স্পেস ক্যাপ্টের উদ্দেশ্যে। বায়ুমণ্ডলে অত্যাধিক চাপ থাকার কারণে মার্ক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। বেশ কয়েক মিনিট তার জ্ঞান ছিল না। তখন পুরো পৃথিবীতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বজায় ছিল। কয়েক মিনিট পর মার্কের জ্ঞান ফিরে আসে। মার্কের সারাতে আবারও সবাই আশায় বুক বাঁধে। স্পেস ক্যাপ্টে আরো অনেক বড় একটা সমস্যা তৈরি হয়। প্রয়োজনের তুলনায় তাদের গতিবেগ অনেক বেশি ছিল। এই গতিতে চলতে থাকলে ম্যাপকে অতিক্রম করবে, ফলে তারা মার্ককে ধরতে পারবে না। এই সময় লুইস একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ভোগেলকে বলে এখানে যা কিছুই আছে তা দিয়ে সে যেন একটা বোমা তৈরি করে। তারা ওই বিস্ফোরণ দিয়ে স্পেস এরিয়ার লক একেবারে ধ্বংস করে দিবে। এটি শুনে ভোগেল আতঙ্কিত হয়ে পড়ে। এইরকম সিদ্ধান্ত পাগলের মতো সিদ্ধান্ত নেওয়া হবে, তাছাড়া আর কিছুই না। তারপরেও সে তাকে বিস্ফোরকটি তৈরি করার নির্দেশনা দেয়। ভোগেলও কয়েক মিনিটের মধ্যে সেটি তৈরি করে
লকের সাথে লাগিয়ে দেয়। এরপরে তারা ফিডস ও রিঅ্যাক্টর রুমটা বন্ধ করে দেয় যাতে বিস্ফোরণের ফলে অন্য কোথাও ক্ষতি না হয়। তাদের এই পরিকল্পনাটিও কাজে লেগে যায়। অ্যানালগ বিস্ফোরিত হওয়ার সাথে সাথে স্পেস ক্রাফটের গতি অনেকটা কমে যায়। তখন কমান্ডার লুইস একটা স্পেস শেয়ারের মাধ্যমে স্পেস ক্রাফটের বাইরে চলে আসে। পুনরায় স্পেস ক্রাফটে ফেরার জন্য তার সাথে একটা দড়ি বেঁধে আনে, কিন্তু দড়ি ছোট হওয়ার কারণে লুইস ম্যাপ পর্যন্ত যেতে পারছিল না। ঠিক তখনই মার্ক তার জীবনের বড় ঝুঁকিটা নিয়ে ফেলে। সে ম্যাপ থেকে বেরিয়ে আসে, নিজের শুটের হাতে দুটো ফুটো করে অক্সিজেন লিক করে দেয়। ফলে সে লুইসের কাছাকাছি যেতে শুরু করে। ঠিক তখনই তাকে হাত বাড়িয়ে ধরতে যায়, কিন্তু তখনই সে হাত ফসকে তার থেকে দূরে চলে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় মার্ক দড়িটি ধরে ফেলে। এর কারণে মহাকাশ থেকে হারিয়ে যাওয়ার আগে রক্ষা পায়। তখন লুইস দড়িটি টেনে নিজের কাছে আনে। এরপর স্পেস ক্যাপ থেকে তাদের দুজনকে টেনে ভেতরে আনা হয়। সহকর্মীকে কাছে ফেরত পেয়ে মার্ক আনন্দে কান্না করে দেয়। এ মনে হয় মার্কের পুনর্জন্ম। স্পেস ক্যাপ্টে থাকা সকলের মাঝে আজ যেন আনন্দের মিছিল। পুরো পৃথিবীর মাঝে তারা এক অসম্ভব কাজকে সম্ভব করে দেখেছে। এই অভিযানের একটা পার্ট হতে পেরে সবাই অনেক আত্মহারা। সবার চোখে আজ আনন্দের কান্না। তারপরে আরো অনেকগুলো মাস পর স্পেস ক্যাপ্টে আরো 6 জন অপর্যায়ী দুঃসাহসী বিজ্ঞানীদেরকে নিয়ে পৃথিবীতে সম্পূর্ণটা পদার্পণ করে। তারপর কেটে যায় বেশ কয়েকটা বছর। নাসা মঙ্গলে যাওয়ার জন্য আরেকটি মিশন অন করে। মার্ক অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট প্রোগ্রামে গিয়ে নতুন নভোচারীদেরকে মঙ্গলে কাটানো দিনগুলোর দুঃসাহসী বর্ণনা দেন। এক এক করে দিনগুলো কাটানো সেই বিপর্যয়কে মেনে নিয়ে বেঁচে থাকার জন্য তার সেই লড়াই তাদেরকে বলতে শুরু করে। শুষ্ক লাল মাটিতে ফসল ফলানো, যে গ্রহতে নাকি পানিও নেই। এভাবে মার্কের মঙ্গল অভিযান থেকে ধারণা নিয়ে বেরিয়ে পড়েন নতুন এক নভোচারীরা নতুন কোনো শর্ত আবিষ্কারের লক্ষ্যে। আর এরই সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের এই মুভিটা। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা মুভি নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।